আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, আমি সেই মামলা মোকাবেলা করতে যাব, তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন? ওদের বোধহয় ধারণা ছিল যে মামলাটা আমরা দিলে বোধহয় আমি ভয় আর দেশে আসবো না। তার মানে না, আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করব, আমি মামলা মোকাবেলা করবো। ভয়ঙ্কর একটা বিভাজনের রেখা পুরো জাতির মধ্যে সৃষ্টি করে একটা গৃহযুদ্ধ তারা বাঁধানোর চেষ্টা করবে। তার ইঙ্গিত আমরা তো নানানভাবে পাচ্ছি। এই হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়কার কাজ। এগুলো চলবে, আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এখন সম্প্রতি শোনা যাচ্ছে তিনি লন্ডনে মুভ করতে পারেন। বঙ্গবন্ধু হত্যার পর শেখ হাসিনা অনেকদিন লন্ডনে বসবাস করেছে। লন্ডন তার কাছে অনেকটা নিজের শহরে। তাছাড়া যুক্তরাজ্য আওয়ামী লীগের একটা ভালো সংগঠন রয়েছে সেখানে। কারণ সবকিছু মিলিয়ে লন্ডনের সাথে আওয়ামী লীগের কানেকশন অনেক। এখন শোনা যাচ্ছে শেখ হাসিনা যে কোনো সময় লন্ডন পাড়ি দিতে পারে। আমাদের প্রধান উপদেষ্টাকে আন্তোনিও রুবিও কড়া ভাষায় ধমক দিয়েছেন, জঘন্য ভাষায় কথা বলেছেন, যেগুলো অসম্মানজনক, অপমানজনক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এতক্ষণ ভিডিওর বিশেষ অংশ দেখলেন। ভিডিও দেখার পর আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে যাচ্ছে। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কদিন আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আমাদের এই মুহূর্তে সব থেকে আসার জায়গা যাকে নিয়ে প্রফেসর ইউনুস, তাকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও রুবিও ফোন দিয়েছিলেন। সেই ফোন আলাপ 15 মিনিট হয়েছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে এই আন্তরিক পরিবেশে কথা হয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে, এই একটা দুইটা বাক্য ছাড়া সেই ফোন আলাপের কোনো কিছু গণমাধ্যমকে বলা হয়নি, জাতিকে জানানো হয়নি, এমন কোনো বিবৃতিও মানে কাউকে জানানো হয়নি। ধোঁয়াশাতেই রাখা হয়েছে। যখন ধোঁয়াশাতে রাখা হয়েছে তখন সেই ফোন আলাপে কি কথা হয়েছে, নানা রকমের আলোচনা চলছে। আর এই নানা রকমের আলোচনার মাঝে এবার মানে এই ফোন আলাপ নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। খুবই কট্টর, কড়া এবং অসম্মানজনক মন্তব্য করে বসলেন বিএনপির এক নেতা মেজর আক্তার। তিনি দাবি করলেন যে আমাদের প্রধান উপদেষ্টাকে আন্তোনিও রুবিও কড়া ভাষায় ধমক দিয়েছেন, জঘন্য ভাষায় কথা বলেছেন, যেগুলো অসম্মানজনক, অপমানজনক। ঘটনা কি সত্যি? ঘটনা যদি মিথ্যা হয় তাহলে সরকারের বিবৃতি প্রত্যাশা করা যেতেই পারে। কি হয়েছিল, কি বললেন তিনি, আদতে কি কথা হতে পারে? কেউ বলছেন যে তাদের মধ্যে করিডোর নিয়ে কথা হয়েছে এবং করিডোরের নিশ্চয়তা চায় আমেরিকা যে কোনোভাবে। আমেরিকা যেহেতু করিডোর চেয়েছে, সেহেতু বাংলাদেশ সরকারের করিডোর না দিয়ে কোনো উপায় নেই। যদি না দেওয়ার মতামতে যায় প্রফেসর ইউনুস সরকার, তাহলে সরকারের বিপক্ষে আমেরিকা অবস্থান নেবে এবং আরেকটা সরকার পতন আমরা দেখতে পারি, এমন আলোচনাও চলছে। যখন আমরা শুনছিলাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্র, মানে আওয়ামী লীগের পক্ষ থেকে তারা অভিযোগ করছে আওয়ামী সরকারের পতন হয়েছে। ফরহাদ মাজার সেই ব্যাপারটাকে সামনে নিয়ে এসে বলেছেন যে সেই আলোচনা একেবারে মিথ্যা নয়, সেই আলোচনা সত্য হয়ে যাবে যদি প্রফেসর ইউনুসের সরকার ব্যর্থ হয়ে যায়, তাদের কর্মকাণ্ড যদি ব্যর্থতায় পর্যবেসিত হয়। এরকম নানা আলোচনার ফাঁকে মেজর আক্তারুজ্জামান, বিএনপির জাম্পেল নেতা, তিনি একটি টক শোতে গতকালকে মন্তব্য করেছেন, যেটা সেই মন্তব্যটা ভয়াবহ। সেখানে মন্তব্য করেছেন তিনি, যেটা নিয়ে আবার বিভিন্ন গণমাধ্যমে খবরও হয়েছে। সেখানে মন্তব্য করেছেন তিনি যে আন্তোনিও রুবিও প্রফেসর ইউনুসকে কড়া ভাষায় শাসিয়েছেন, কড়া ভাষায় ধমক দিয়েছেন। এখন বিষয় হচ্ছে যে একজন পররাষ্ট্রমন্ত্রী একটা দেশের সর্বোচ্চ পদের নেতাকে ধমক দিতে পারেন কিনা, সেটা একটা প্রশ্ন। যদিও আমেরিকা একটা ফ্যাক্ট, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চাইতে অনেক বেশি ক্ষমতাধর। সেই অবশ্যই আমেরিকা বিশ্বের ভিতরে একজন একটা ক্ষমতাধর দেশ, সবটাই বিশ্বকোষে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী তো অনেক দূরের কথা, তার সত্ত্বেও নিচে যদি সহকারীর পররাষ্ট্রমন্ত্রীও ভাবা হয়, কিংবা কখনো কখনো আমরা দেখেছি যে আমেরিকান অ্যাম্বাসেডর, বাংলাদেশে যে দূতাবাসে যিনি কাজ করেন, দায়িত্বে রয়েছেন, তিনিও কখনো কখনো সরকার প্রধানের চাইতে বেশি ক্ষমতাশালী এমনটা বোঝানোর চেষ্টা করেন। বিভিন্নভাবে আমরা সেরকম তথ্যই পেয়ে এসেছি, সেরকম দৃষ্টান্তই দেখে এসেছি। পররাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে সেটা আরও বেশি গুণ হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও রুবিও, তিনি প্রফেসর ইউনুসকে কি সত্যিই ধমক দিয়েছেন, সত্যিই কড়া ভাষায় কথা বলেছেন, কড়া ভাষায় শাসিয়েছেন? এরকম ঘটনা যদি কি ঘটেছে, ঘটলে কোন ইস্যুতে ঘটেছে? ইস্যুটা কি করিডোর ইস্যু? যে প্রফেসর ইউনুস দেশের কেউ যখন মতামত দিচ্ছে না করিডোরের ব্যাপারে, তখন বলে দিয়েছেন যে করিডোর দেওয়া আমার সম্ভব নয়, তখন কি সেই কড়া ভাষা প্রয়োগ করেছেন? তখন কি সেই ধমকের ভাষা প্রয়োগ করেছেন যে এটা দিতে হবে, না দিলে পরিণতি ভালো হবে না? সেরকম কথা হয়েছে। যে কথাই হোক না কেন, মেজর আক্তারের মতো গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ যখন এই ধরনের অভিযোগ করেছেন, আমার মনে হয় সরকারের উচিত ব্যাপারটা খোলাসা করা। মানে ডক্টর ইউনুসের উচিত এই ব্যাপারটা খোলাসা করা।
সরকারের উচিত ওই 15 মিনিটের আলাপে কি কি বিষয় ছিল, কি কি কথা হয়েছে সেটা জাতির কাছে স্পষ্ট করে দেয়া, নতুবা মেজর আক্তারের এই মন্তব্যটা সঠিক বলে প্রমাণিত হয়ে যাবে বাংলাদেশের মানুষের কাছে। তখন সেটা প্রফেসর ইউনূসের জন্য যেমন তেমনি বর্তমান সরকারের জন্য তেমনি বাংলাদেশের জন্য ব্যাপারটা অসম্মানজনক হবে। একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী আমার দেশের প্রধানমন্ত্রী সমতুল্য প্রধান উপদেষ্টাকে ধমক দেবেন, কড়া ভাষা ব্যবহার করবেন, সেটা তো জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। অবশ্যই আমাদের জন্য লজ্জার। এটা মিথ্যা। এভাবে মিথ্যা প্রমাণ করার জন্য যত প্রমাণ দেওয়া উচিত আমার মনে হয় সরকারের সেই প্রমাণগুলো সামনে নিয়ে আসা উচিত এবং স্পষ্ট করে দেওয়া উচিত যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। যদি তারা স্পষ্ট না করে তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও রুবিওর সঙ্গে প্রফেসর ইউনূসের খুব একটা সৌহার্দ্যপূর্ণ আলাপ হয়নি, আলাপটা একটু তিতা আলাপই ছিল। আমরা কি জানতে পারবো আদৌ যে আলাপটা তিতা আলাপ কেমন ছিল? আমরা কি শেষ পর্যন্ত তাদেরকে করিডোর দিতে বাধ্য হচ্ছি? বাংলাদেশের হাসিনা সরকারকে পতন ঘটানোর জন্য যারা মালয়েশিয়া থেকে অর্থ দিয়েছিল এবার তাদেরকেই বেছে বেছে ধরছে মালয়েশিয়ান পুলিশ। মানে হাসিনাকে মানে বিদেশ থেকে তাড়ানোর জন্য যারা যারা সাহায্য করছে তাদেরকে মালয়েশিয়ান পুলিশ ধরছে। এই যে দেখুন সেই এক্সক্লুসিভ ছবি, মালয়েশিয়ান পুলিশ কিন্তু একাধিক বাংলাদেশিদের যারা বাংলাদেশের হাসিনা সরকারের পতনের জন্য অর্থ ট্রান্সফার করেছিল বাংলাদেশে, তাদের সেই অ্যাক্টিভিটিকে ট্র্যাক করে বেছে বেছে মালয়েশিয়া থেকে এই সব বাংলাদেশিদের ধরা হচ্ছে। এই যে দেখুন সেই এক্সক্লুসিভ ছবি লাইনভাবে কিন্তু সাজিয়ে দিয়েছে তাদেরকে এবং মালয়েশিয়ান পুলিশ তাদেরকে কিন্তু রিমান্ডে নিয়ে যাচ্ছে। বলা হচ্ছে মালয়েশিয়ান পুলিশ তাদেরকে রিমান্ডেও নিয়ে যাচ্ছে। মালয়েশিয়ান জঙ্গি গোষ্ঠী আইএস এর সাথে যুক্ত হয়েই কিন্তু বাংলাদেশে হাসিনা সরকার বিরোধী কার্যকলাপ এরা চালিয়েছে এবং সেক্ষেত্রে হাসিনা সরকারের উত্থানে পতনের জন্য অর্থ পাঠিয়েছে। সেক্ষেত্রে দেখুন এদের ঘোষণা ছিল যারাই এই আন্দোলনের সাথে যুক্ত হবে, হাসিনা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করবে, তারাই অর্থ পাবে, তাদেরকেই অর্থ দেওয়া হবে। দেখুন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম এবং 4 জুলাই অর্থাৎ গতকালের প্রতিবেদন। সেক্ষেত্রে আপনাদের আরও একটি প্রতিবেদনের দিকে নজর ঘোরাবো। দেখুন যুগান্তর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম, তারা কিন্তু পূর্বেই বলেছিল যে লন্ডন থেকেও হাসিনা বিরোধী অর্থ এসেছিল, হাসিনা সরকারের পতন মানে লন্ডন থেকেও হাসিনা সরকারকে পতনের জন্য অর্থ মানে টাকা পয়সা এসেছিল, এর জন্য অর্থ এসেছিল, এই নিয়ে প্রতিবেদন করা হয়েছে। দেখুন আপনারা সেই দিকে নজর ঘোরান। দেখুন বলা হয় যে পুলিশ মারলে 10,000, ছাত্রলীগ মারলে 5,000। ঢাকার গোয়েন্দা বিভাগের তরফ থেকে, গোয়েন্দা পুলিশের তরফ থেকে এটা পূর্বেই জানিয়ে দেওয়া হয়েছিল আন্দোলনের সময় যে এই রকমের তথ্য কিন্তু এসেছিল। জুলাই আগস্ট আন্দোলন যে রেভলিউশনের কথা বলা হয় ছাত্র আন্দোলনে, সেই ছাত্র আন্দোলনের পেছনে অর্থ ঢালা হয়েছিল লন্ডন থেকে। এই প্রতিবেদন অনুসারে, যুগান্তরের এই প্রতিবেদন অনুসারে, যুগান্তর প্রতিবেদনে মানে এই লেখা হয়েছে। সেক্ষেত্রে দেখুন হেডিংয়েই বলা হচ্ছে পুলিশ মারলে 10,000, ছাত্রলীগ মারলে 5,000। লন্ডন থেকে এসেছিল এই অর্থ হাসিনা সরকারের পতনের জন্য এবং এবার জানা যাচ্ছে মালয়েশিয়া থেকে অর্থ এসেছিল এবং তার জন্যই তাদের ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ট্রান্সফারের ইনফরমেশনগুলোকে কালেক্ট করেই মালয়েশিয়ান পুলিশ এই সমস্ত বাংলাদেশিদের ধরপাকড় শুরু করেছে। জানা যাচ্ছে এই সব ধরপাকড়ের পরেই কিন্তু মালয়েশিয়ান পুলিশ একটি বড় ধরনের প্রেস কনফারেন্স করেছে এবং এক্ষেত্রে মালয়েশিয়ান পুলিশ তারা এবার আবার প্রেস কনফারেন্সও করছে। স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু এই বিষয়ে আলোচনা করেছে। দেখুন এরা যে হাসিনা সরকারের উৎখাতের প্রস্তুতি অংশগ্রহণ করেছিল এবং মালয়েশিয়া থেকে যে অর্থ এসেছিল তা স্বীকার করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিমুল ইসমাইল। দেখুন সাইফুদ্দিন নাসিমুল ইসমাইল সংবাদ মাধ্যম এবং সেক্ষেত্রে দেখুন তিনি বলছেন যে হাসিনা এবং আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে বলেছেন যে এই গ্রুপটি ইসলামিক স্টেটের চরমপন্থী বিশ্বাস নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করে এবং নিজস্ব সম্প্রদায়ের মধ্যে রিক্রুটমেন্ট সেল গড়ে তোলে, যার মূল উদ্দেশ্য ছিল উগ্রবাদী মতাদর্শ প্রচার করে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে অর্থ সংগ্রহ এবং নিজের দেশ অর্থাৎ বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের উত্থান পতন ঘটানো। সেক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কথা তিনি বলছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলছেন। কথা এসেছে অর্থাৎ বলা যেতে পারে তিনি পরোক্ষভাবে আওয়ামী লীগের কথা বলছেন যার পতন ঘটানো হয়েছে। সুতরাং মালয়েশিয়ার এই যে পদক্ষেপ আবারও কিন্তু প্রমাণ করে যে হাসিনা সরকারকে হাঁটানোর জন্য তার ইউনূস এবং তার সাগরেদরা বিদেশি জঙ্গি গোষ্ঠী থেকেও কিন্তু প্রচুর অর্থ নিয়েছিল এবং সেই টাকাই কিন্তু জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং হাসিনা বিরোধী ভ্রান্ত ধারণা প্রচার করা হয়েছিল। কারণ আপনারা নিজেরাই দেখুন বাংলাদেশের গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম তারা প্রতিবেদন দিচ্ছে, ঢাকার পুলিশও কিন্তু এই ধরনের তথ্য পেয়েছিল এবং সেক্ষেত্রে তাদের কাছে যে তথ্যটা ছিল সেটা হচ্ছে লন্ডন থেকে অর্থ এসেছিল। লন্ডন থেকে অর্থ মানে ব্যাপারটা লন্ডন থেকে অর্থ আসছে, মালয়েশিয়া থেকে অর্থ আসছে এবং বলা যেতে পারে বিশ্বের আরো অনেক জায়গা থেকে অর্থ আসছে। ইউনূস সরকারের কাছে অর্থ এসেছিল, বর্তমানে ইউনূস সরকারের কাছে বা ইউনূস সাগরেদদের কাছে, যারা সেই অর্থ ব্যবহার করে হাসিনা সরকারের পতন ঘটেছে। দেখুন আবারও বলবো তথ্যের ভিত্তিতে কিন্তু এই প্রতিবেদনটি করা হয়েছে। গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম পাশাপাশি রয়েছে আপনারা গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমে এগুলো প্রকাশ করা হয়েছে। মালয়েশিয়া পুলিশের এই ধরনের পদক্ষেপ থেকে একটা বিষয় স্পষ্ট যে এবার ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশ ইউনূস সরকারের বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নিতে শুরু করেছে। আপাতদৃষ্টিতে এটা মনে হতে পারে যে বাংলাদেশিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়ান সরকার, কিন্তু আদতে এই কাজটি কিন্তু করছে তারা বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অবৈধভাবে যারা সরিয়ে দিয়েছে তাদেরকে শাস্তি করার জন্যই মালয়েশিয়ান সরকারের তরফ থেকে এই ধরনের পদক্ষেপ। সুতরাং নিশ্চিতভাবে বলা যেতে পারে ইউনূস সরকারের বিরুদ্ধে একটা পদক্ষেপ, ইউনূস সরকারের বিরুদ্ধেও একটা স্টেপ নিল মালয়েশিয়ান সরকার। অর্থাৎ বলা যেতে পারে খেলা কিন্তু ঘুরে যাচ্ছে। ইউনূসকে আমরা দেখছি বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং ঘুরে হাসিনার বিরুদ্ধে কথা বলছে, হাসিনার অত্যাচারের কথা বলছেন, কিন্তু ঘটনা হচ্ছে অন্যরকম। জাতিসংঘের তরফ থেকে প্রস্তাব পেশ করা হয়েছে যে বাংলাদেশে মানবতা বিরোধী লঙ্ঘনের ঘটনা ঘটছে, সেটা নিয়ে অন্য প্রতিবেদন আলোচনা করবো। তবে এক্ষেত্রে মালয়েশিয়ান সরকারের
এই ধরনের পদক্ষেপ রীতিমতো কিন্তু অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় ধাক্কা। একের পর এক পদক্ষেপ কিন্তু মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশে। এই বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আছে যে কত টাকা মালয়েশিয়া থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে, মানে মালয়েশিয়া থেকে কত টাকা বাংলাদেশে পাঠানো হয়েছে হাসিনা সরকারের পতনের হাসিনা সরকারকে পতন করার জন্য। তবে সেই বিষয়টিতে বলা হয়েছে সেই বিষয়টি কিন্তু এখনো তদন্তের মধ্যে রয়েছে, তদন্তের আওতায় রয়েছে। মালয়েশিয়ান পুলিশ সেই বিষয়টি কিন্তু তদন্ত করছে। শেখ হাসিনা ভারত চলে যাবার পর গুঞ্জন উঠেছিল যে তিনি অন্য কোনো দেশে চলে যেতে পারেন। কেউ বলছিলেন দুবাই, কেউ আমেরিকা, কেউ যুক্তরাজ্য, বিভিন্ন জনের নাম বলছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এখন 11 মাস পর্যন্ত তিনি ভারতে এসে গেছে। মানে বিভিন্ন কথা উঠছিল যে অমুক দেশ সমুক দেশ, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে যাবে, তো শেষমেশ কিন্তু ভারতে এসে আছে। তিনি লন্ডনে মুভ করতে পারেন, সেটা বিভিন্ন সোর্সে বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। এখন শেখ হাসিনা ভারতে কিন্তু ভিআইপি মর্যাদায় আছে, তাকে ভারত সরকার সেভাবেই রেখেছে এবং তাকে একদম শ্রেষ্ঠ নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে। এখন শেখ হাসিনার সাথে শেখ রেহানাও ছিলেন এবং পরবর্তীতে শোনা যায় তিনি লন্ডনে চলে আসছেন শেখ রেহানা। এখন শেখ হাসিনা যে ভারতে আছেন, তিনি কিন্তু এখনো রাজনৈতিক আশ্রয় চাননি ভারত সরকারের কাছে। তাকে ভারত সরকার ট্রাভেল ডকুমেন্টও দিয়েছে, অর্থাৎ তিনি চাইলে এখন যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন। ধারণা করা গিয়েছিল যে শেখ হাসিনা লন্ডন চলে যেতে পারবে। তার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে বঙ্গবন্ধু হত্যার পর শেখ হাসিনা অনেকদিন লন্ডনে বসবাস করেছেন। লন্ডন তার কাছে অনেকটা নিজের শহরের মতো। তাছাড়া তার বোন রেহানা থাকেন, ভাগ্নি টিউলিপ এমপি তিনি থাকেন। তাছাড়া যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি ভালো সংগঠন রয়েছে সেখানে। আর সবকিছু মিলিয়ে লন্ডনের সাথে আওয়ামী লীগের কানেকশন অনেক ভালো। হ্যাঁ, লন্ডনে মানে আওয়ামী লীগের অনেক লোকজন আছে। লন্ডনে অনেক আওয়ামী লীগ নেতা আশ্রয় নিয়েছেন। এখন শোনা যাচ্ছে শেখ হাসিনা যে কোনো সময় লন্ডন পাড়ি দিতে পারে। তো এটা হচ্ছে সম্ভাবনা। এখন কত পার্সেন্ট সম্ভাবনা? প্রথম কথা হচ্ছে তিনি পাড়ি দিতে চান কিনা। আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ সোর্সে যতটুকু জানতে পেরেছি যে তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, কেউ বলছেন যে তাকে লন্ডন যেতে কিন্তু তিনি খুব একটা আগ্রহ দেখাচ্ছেন। তার মূল আগ্রহ হচ্ছে দেশে ফেরা, কিন্তু এটা তো প্রায় এখন অসম্ভব। তো এখন লন্ডন ফেরা এটা কিন্তু তার জন্য আবার অসম্ভব। এবং আমি মনে করি তিনি যদি লন্ডন ফিরতে চান, যুক্তরাজ্য সরকার তাকে বাধা দেবে না, মানে দেবার কোনো কারণ আমি দেখি না। মানে যুক্তরাজ্য সরকার তাকে বাধা দেবে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেতে চায় লন্ডনে। এখন আপনি আমাকে বলতে পারেন যে আপনি কেন এটা বাধা দেখেন না। আপনি যদি কয়েকদিন আগে ঘটনা দেখেন যে ডক্টর ইউনূস সাহেব লন্ডনে এসেছিলেন, তিনি প্রধানমন্ত্রী স্টারমারের সাথে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী স্টারমার রাজি হন, অপারগতা প্রকাশ করেছেন। এবং এটা অনেকটা ইউনূস সাহেবের জন্য এটা ইনসাল্টিং। এবং অনেকেই মনে করছেন যে এর পেছনে টিউলিপের হাত আছে, কারণ টিউলিপ বর্তমান সরকার যারা লেবার গভর্নমেন্ট তাদের একজন এমপি এবং প্রধানমন্ত্রী স্টারমারের সাথে তার সখ্যতা রয়েছে। সুতরাং শেখ হাসিনা যদি লন্ডন ফিরতে চান, তার জন্য একটা ভিসা জোগাড় করা মানে এটা খুব একটা কঠিন, শেখ হাসিনার জন্য না, টিউলিপের জন্য না। তবে শেখ হাসিনা ভারতে যেরকম ভিআইপি মর্যাদায় আছেন, লন্ডনে এলে কিন্তু তিনি সেই ভিআইপি ট্রিটমেন্ট পাবেন। এবং সবচেয়ে বড় কথা, ভারত থেকে তার রাজনীতি করার যে সুবিধা, সেটা হয়তো লন্ডনে এত সুবিধা হয়তো তার মিলবে। কারণ ভারতে এখন প্রচুর আওয়ামী লীগ নেতা কর্মী অবস্থান নিয়েছেন সেখানে। এখন সেখানে একটা মিনি বাংলাদেশ হয়ে গেছে বলতে গেলে। এখন যুক্তরাজ্যে আওয়ামী লীগ সূত্রে যতটুকু জানা গেছে, লন্ডনে তাকে যেতে আমন্ত্রণ জানানো হলেও তিনি ভারত ছাড়তে আপাতত রাজি নন। তিনি হয়তো বেড়াতে মানে এখন সে ভারত ছাড়তে রাজি নন, যেতে পারেন স্বল্প সময়ের জন্য বা কোনো পার্টির কর্মসূচিতে যেতে পারেন, কিন্তু মানে অল্প সময়ের জন্য হয়তো বিভিন্ন দেশে যেতে পারে, কিন্তু আপাতত সে ভারতেই থাকবে। তিনি থাকতে এখনো ইচ্ছুক না। তিনি এখনো ভারতকেই প্রাধান্য দিচ্ছেন, ভারতেই থাকবেন। এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তারা দীর্ঘদিন এই ভারতেই ছিলেন। সুতরাং ভারতটাও তার কাছে অতি চেনা একটি শহর, বিশেষ করে দিল্লি। এখন যেটা স্পষ্টতই জানা গেছে যে আওয়ামী লীগ সূত্রে, যুক্তরাজ্য আওয়ামী লীগ সূত্রে তিনি আপাতত লন্ডন ফিরছেন না, তবে ফিরবেন না এমন কোনো কথা নেই। এবং ধারণা করা হচ্ছে যতদিন তার মেয়ে পুতুল ভারতে থাকবেন, ততদিন তিনি নড়বেনই। সেখানে সম্প্রতি জয়ও এসছেন দেখা করতে। সুতরাং সবকিছু মিলিয়ে লন্ডন ফেরার, থাকার জন্য লন্ডন ফেরার সম্ভাবনা লেস দেন 10% বর্তমানে। তবে মানে খুবই কম লন্ডন ফেরার সম্ভাবনা। তিনি তার সিদ্ধান্ত বদলান কিনা সেটা নির্ভর করে তার। দর্শক, এতক্ষণ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখলেন, আর ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপডেট নিউজগুলো সবার আগে পেতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।